আমরা ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের 5 নাম্বার অধ্যায় শক্তির ক্রিয়া, কার্য, ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারটি পড়ছিলাম। তো এর আগের ক্লাসগুলিতে আমরা কার্য এটা পড়েছি, আমরা ক্ষমতাটাও পড়েছি। তো আজকে আমরা চলে যাব 134 পাতায়, সেইখানে আমরা পড়ব শক্তি বা এনার্জি। আজকে আমরা চলে যাব তাহলে 134 পাতায়, সেখানে আজকে আমরা শুরু করছি শক্তি বা এনার্জি এই অংশটি। তো প্রথমে আমরা জানব শক্তি কাকে বলে। ঠিক আছে, তো দেখো আমি আমার খাতাতে চলে এলাম। প্রথমে আমরা জানব শক্তি কাকে বলে। তো দেখো শক্তি কাকে বলে না, কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে তার শক্তি বলে। কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে তার শক্তি বলে। অর্থাৎ একটি বস্তু যত বেশি কার্য করতে পারবে তার শক্তির পরিমাণ হবে তত বেশি। তাহলে একটা বস্তু যত বেশি কার্য করতে পারবে তার শক্তির পরিমাণ হবে তত বেশি। সেই কারণেই শক্তির পরিমাণটাকে কৃত কার্য দিয়ে মাপা হয়। আর কৃত কার্যের ফর্মুলা আমরা পড়েছি বল ইন্টু সরণ। তাহলে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে একটা বস্তু যত বেশি কার্য করতে পারবে তার শক্তি হবে তত বেশি। সেই কারণে শক্তির পরিমাণটাকে কৃত কার্য দিয়ে মাপা হয়, আর কার্যের ফর্মুলা হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে একটা বস্তু যতটা কার্য করলো সেটা মাপবো, সেটাই হচ্ছে তার শক্তির পরিমাণ। এবার নেক্সট দেখো, শক্তি হচ্ছে স্কেলার রাশি কার্যের মতোই। আমরা পড়েছি কার্য স্কেলার রাশি, আর যেহেতু শক্তির পরিমাণটাকে কৃত কার্য দিয়ে মাপা হচ্ছে, তাই যেহেতু কার্যটা স্কেলার রাশি তাই শক্তিটাও হবে কি না স্কেলার রাশি। নেক্সট হচ্ছে শক্তির একক। তো যেহেতু শক্তির পরিমাণটাকে কৃত কার্য দিয়ে মাপা হচ্ছে তাই শক্তির একক আর কার্যের একক একই। শক্তির একক আর কার্যের একক একই। তাহলে শক্তির সিজিএস একক কার্যের মতোই হবে আর্গ। শক্তির সিজিএস একক কার্যের মতোই হবে আর্গ। আর শক্তির এসআই একক কার্যের মতোই হবে জুল। শক্তির এসআই একক কার্যের মতোই হবে কি না জুল। নেক্সট আমরা দেখব শক্তির মাত্রিয় সংকেত। তো শক্তির মাত্রিয় সংকেত আর কার্যের মাত্রিয় সংকেত তাহলে একই হবে। আর কার্যকে আমরা যে ফর্মুলা দিয়ে লিখতে পারি সেটা হচ্ছে বল ইন্টু সরণ। আমরা জানি বলের মাত্রা হচ্ছে mL/2 আর সরণের মাত্রা হচ্ছে L। তাহলে দেখো চলে আসছে কত না mL²T⁻²। তাহলে শক্তির মাত্রিয় সংকেত আর কার্যের মাত্রিয় সংকেত একই। থার্ড ব্র্যাকেটের ভেতরে আমরা লিখছি কি না mL²T⁻²। ঠিক আছে, নেক্সট দেখো, এটা আমরা জানি সবাই যে শক্তি বিভিন্ন প্রকারের হয়। একটা হচ্ছে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি। এই বিভিন্ন প্রকার শক্তি আমরা পেয়ে থাকি। তাহলে শক্তির যে বিভিন্ন প্রকারগুলো সেগুলো হচ্ছে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি আর পারমাণবিক শক্তি। আমরা জানি যে শক্তিকে একটা শক্তি অন্য শক্তিতে কি হয় রূপান্তর করা যায়। শক্তিকে ধ্বংস করা যায় না,
ঠিক আছে, একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যায় এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মোট শক্তির পরিমাণ কিন্তু ধ্রুবক। ঠিক আছে, সে কারণটা কি না, একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তো আমাদের এখানে ক্লাস 9-এর সিলেবাসে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে শুধুমাত্র যান্ত্রিক শক্তি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ক্লাস 9-এর সিলেবাসে আমরা পড়ব শুধুমাত্র যান্ত্রিক শক্তি। এটাই আমাদের এখানে আছে ক্লাস 9-এর সিলেবাসে। এখন আমরা পড়ব শুধুমাত্র যান্ত্রিক শক্তি। তো দেখো, যান্ত্রিক শক্তিকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থিতিশক্তি, যার ইংরেজিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে গতিশক্তি, যার ইংরেজিটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে আবার কি বলছি দেখো, যান্ত্রিক শক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থিতিশক্তি, যার ইংলিশটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আরেকটা হচ্ছে গতিশক্তি, যার ইংলিশটা হচ্ছে কি না কাইনেটিক এনার্জি। তো এবারে স্থিতিশক্তি কাকে বলে আমরা জানব। স্থিতিশক্তি কাকে বলে আমরা জানব। দেখো, তোমাদের বইতে পেজ নাম্বার 134-এ এখানে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জির সংজ্ঞাটা দেওয়া আছে। যে কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে গেলে বা স্বাভাবিক আকৃতি থেকে কোনো পরিবর্তিত আকৃতিতে নিয়ে গেলে বস্তু কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে স্থিতিশক্তি বলে। তো এই বিষয়টাই আমরা একটু ডিটেলসে জানব। তো দেখো, আমি এখানে যেটা লিখেছি, দেখো যে আমরা যেটা বললাম যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। তো স্থিতিশক্তি কাকে বলে না, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য বা আকৃতির পরিবর্তনের জন্য ওই বস্তুটি যে শক্তি প্রাপ্ত হয় তাকে স্থিতিশক্তি বলে। আবার বলছি, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য বা আকৃতির পরিবর্তনের জন্য ওই বস্তুটি যে শক্তি প্রাপ্ত হয় তাকে তার স্থিতিশক্তি বলে। আর গতিশক্তি হচ্ছে কোনো বস্তুর গতিবেগের পরিবর্তনের জন্য যে শক্তি প্রাপ্ত হয় তাকে তার গতিশক্তি বলে। কোনো বস্তুর গতিবেগের পরিবর্তনের জন্য যে শক্তি প্রাপ্ত হয় তাকে তার গতিশক্তি বলে। তো আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথমে আমরা স্থিতিশক্তি নিয়ে আলোচনা করব, কিভাবে অবস্থানের পরিবর্তনের জন্য স্থিতিশক্তি প্রাপ্ত হচ্ছে, কিভাবে আকৃতির পরিবর্তনের জন্য স্থিতিশক্তি প্রাপ্ত হচ্ছে, এগুলো আমরা প্রথমে দেখব। তারপরে আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো, এরপরে আমরা স্থিতিশক্তি নিয়ে আমরা আলোচনা যে করব, তো আমরা লিখছি দেখো অভিকর্ষীয় স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি, তো অভিকর্ষীয় স্থিতিশক্তি ব্যাপারটা কি দেখো, ধরো একটা বস্তু প্রথমে ভূপৃষ্ঠের উপরে আছে। তো যখন এটা ভূপৃষ্ঠের উপরে থাকবে তখন ভূপৃষ্ঠটাকে নির্দেশ স্থল হিসাবে ধরে নেওয়া হয়। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমরা উচ্চতাটা মাপবো, তাহলে ভূপৃষ্ঠের উচ্চতাকে যদি এইচ দিয়ে লিখি, কেন এইচ না, উচ্চতার ইংলিশ হচ্ছে হাইট। উচ্চতাকে এইচ দিয়ে লিখলে ভূপৃষ্ঠের উচ্চতা কত তাহলে ধরবো না 0, এবং সেখানে একটা বস্তুর স্থিতিশক্তিও কিন্তু শূন্যই হবে। এবার একটা বস্তুকে ধরো আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তুললাম, তার মানে এইচ উচ্চতায় তুললাম মানে আমরা বস্তুটা তাহলে কি পরিবর্তন করছি, দেখো অবস্থানটার পরিবর্তন ঘটাচ্ছি। তাহলে যখনই ভূপৃষ্ঠ থেকে বস্তুটাকে আমরা এইচ উচ্চতায় এই যে এ অবস্থানে তুলব, তখন বস্তুটির মধ্যে তাহলে একটা স্থিতিশক্তি সঞ্চিত হবে। তো এই যে স্থিতিশক্তির পরিমাণটা কত হবে বস্তুটার এই অবস্থানে, সেই পরিমাণটা আমাদেরকে বের করতে হবে।
আর এটাকে অভিকর্ষীয় স্থিতিশক্তি কেন বলছি, কারণ বস্তুটাকে যে আমরা তুলছি এই অবস্থানে কোন বলের বিরুদ্ধে তুলতে হচ্ছে, না অভিকর্ষ বলের বিরুদ্ধে তুলতে হচ্ছে। ঠিক আছে, অভিকর্ষ বল সবসময় বস্তুটাকে নিচের দিকে টানছে, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে আমাদেরকে ভূপৃষ্ঠ থেকে বস্তুটাকে এই অবস্থানে তুলতে হবে। এই ভূপৃষ্ঠ থেকে এই অবস্থানে তুলতে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কার্যটা করতে হবে সেইটাই বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়ে থাকে এবং একেই বলা হয় কি, না অভিকর্ষীয় স্থিতিশক্তি। তাহলে আবার বলছি, দেখো আমরা তাহলে ভূপৃষ্ঠটাকে নির্দেশ তল হিসাবে ধরছি। নির্দেশ তল মানে হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতা h=0। এইখান থেকে আমরা উচ্চতাগুলোকে মাপবো ভূপৃষ্ঠ থেকে, এবং ভূপৃষ্ঠে বস্তুর স্থিতিশক্তিও হবে 0। এবার বস্তুটিকে আমরা ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় a অবস্থানে তুলব। তাহলে বস্তুটিকে যখন ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় a অবস্থানে তুলছি, তখন বস্তুর কোন জিনিসটার পরিবর্তন ঘটছে? বস্তুটা আগে ছিল ভূপৃষ্ঠে, এখন h উচ্চতায় a অবস্থানে চলে এলো, অর্থাৎ বস্তুটার অবস্থানের পরিবর্তন ঘটছে। আর আমরা এক্ষুনি পড়লাম যে একটি বস্তুর অবস্থানের পরিবর্তন হলে ওই বস্তুটির মধ্যে তখন যে শক্তিটা সঞ্চিত হয় সেটাই হচ্ছে তার স্থিতিশক্তি। তাহলে যখন বস্তুটা ভূপৃষ্ঠে অর্থাৎ নির্দেশ তলে আছে তখন তার স্থিতিশক্তি হবে 0, কিন্তু ওই বস্তুটাকে যখন আমরা এই উচ্চতায় এ অবস্থানে তুলব তখন অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুটির মধ্যে একটি স্থিতিশক্তি সঞ্চিত হবে। তাহলে এই অবস্থানে কতটা স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে এখন আমরা সেই পরিমাণটাই বের করব, এবং এটাকে অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। কেন? কারণ অভিকর্ষ বলটা সবসময় বস্তুটাকে নিচের দিকে টানছে। এই অবস্থানে নিয়ে যেতে গেলে আমাদেরকে তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে একটা কার্য করতে হচ্ছে, সেই কার্যটাই বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়ে থাকছে। এবং যেহেতু আমরা এখানে বস্তুটাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে তুলছি, অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছি, সেই কার্যটাই বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়ে থাকছে, তাই একে অভিকর্ষীয় স্থিতিশক্তি বলা হয়। তাহলে এখন আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালাটি বের করব। তাহলে দেখো, ভূপৃষ্ঠে বা নির্দেশ তলে উচ্চতা h সমান কত, না 0। এটা হচ্ছে ভূপৃষ্ঠ বা নির্দেশ তল, এখানে উচ্চতা h সমান কত হবে, না 0 হবে। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ বা নির্দেশ তল। এই ভূপৃষ্ঠ বা নির্দেশ তলে উচ্চতা তাহলে এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ বা নির্দেশ তল। এখানে এই ভূপৃষ্ঠ বা নির্দেশ তলের উচ্চতা h সমান হচ্ছে কত, না 0। এই ভূপৃষ্ঠে বস্তুর স্থিতিশক্তিও হবে কিন্তু 0। ঠিক আছে, ভূপৃষ্ঠে বস্তুর স্থিতিশক্তিও হবে কত, না 0। আচ্ছা, আমরা বস্তুটির ভর ধরে নিলাম কত, না m। এবার বস্তুটিকে h উচ্চতায়, এই যে বস্তুটিকে h উচ্চতায় a অবস্থানে তোলা হলো, ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় a অবস্থানে তোলা হলো। তো a অবস্থানে বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি, এই a অবস্থানে বস্তুর কতটা স্থিতিশক্তি সঞ্চিত আছে, অর্থাৎ a অবস্থানে বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি কত, সেইটাই আমাদেরকে এখানে বের করতে হবে। তো a অবস্থানে বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি সমান হচ্ছে অভিকর্ষীয় বল F। আর অভিকর্ষীয় বল F মানে কি, বস্তুর ওজন mg।
এফ ইকুয়াল টু mgর বিরুদ্ধে ভূপৃষ্ঠ থেকে এ অবস্থানে তুলতে যে কৃতকার্য হয় সেটি হচ্ছে এই অবস্থানে বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তির সাথে সমান। আর আমরা জানি কৃতকার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। এখানে কোন বলের বিরুদ্ধে তোলা হলো না অভিকর্ষীয় বল এফ এর বিরুদ্ধে তোলা হলো, তাহলে এফ ইন্টু সরণটা কত, ভূপৃষ্ঠ থেকে এই অবস্থানে সরণ হচ্ছে এইচ, উচ্চতা এইচ, তাহলে এফ ইন্টু এইচ, এফ সমান হচ্ছে mg, তাহলে mgh, তাহলে এ অবস্থানে বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি হয়ে যাচ্ছে কত না mgh। ঠিক আছে, তাহলে দেখো আবার বলছি, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, যেটাকে আমরা নির্দেশ তল হিসাবে ধরে নিচ্ছি। এই ভূপৃষ্ঠ বা নির্দেশ তলের উচ্চতা h ইকুয়ালস টু 0, তাই এখানে স্থিতিশক্তিটাও হবে কত না 0 হবে। তো ভূপৃষ্ঠ বা নির্দেশ তলের উচ্চতা h ইকুয়ালস টু 0, তাই ভূপৃষ্ঠে বস্তুর স্থিতিশক্তিও কত হবে না 0ই হবে। আমরা বস্তুটার ভরটাকে ধরে নিলাম m, বস্তুটাকে আমাদেরকে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় এ অবস্থানে তুলতে হবে। তো এ অবস্থানে তোলার জন্য, অর্থাৎ এই অবস্থানে বস্তুটি যে স্থিতিশক্তি লাভ করবে সেটাকে অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। তো এই অবস্থানে বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তিটাকে আমরা কিভাবে মাপব না, অভিকর্ষীয় বল এফ, অভিকর্ষীয় বল এফটা তো বস্তুটাকে নিচের দিকে টানছে, এই অভিকর্ষীয় বল এফ এর বিরুদ্ধে আমাদেরকে বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে এতে তুলতে একটা কার্য করতে হবে। সেই কার্যটাই বস্তুর মধ্যে এই অবস্থানে অভিকর্ষীয় স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। কার্যের ফর্মুলা হচ্ছে বল ইন্টু সরণ। এখানে আমরা এফ অভিকর্ষীয় বলের বিরুদ্ধে কাজ করছি, তাই বলের জায়গাতে এফ, আর সরণ মানে হচ্ছে এখানে উচ্চতা এইচ, আর এফ সমান হচ্ছে বস্তুর ওজন mg, তাহলে এফের জায়গায় mg ইন্টু সরণ বা উচ্চতা এইচ, তাহলে এই অবস্থানে বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি কত হয়ে গেল না mgh। তাহলে এই অবস্থানে বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি কত হবে না mgh, আর ভূপৃষ্ঠে কত হবে সেটা না 0। তাহলে দেখো আমরা যেটা পেলাম যে এইচ উচ্চতায় বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তির ফর্মুলা বা রাশিমালা কত হলো না mgh। এইচ উচ্চতায় বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা বা ফর্মুলা কি হলো mgh, যেখানে এমটা হচ্ছে বস্তুর ভর, জিটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, আমরা মান জানি। ভূপৃষ্ঠে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচটা হচ্ছে উচ্চতা। তাহলে এইচ উচ্চতায় বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তির ফর্মুলা বা রাশিমালা কত হবে না mgh। এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা দিয়ে অঙ্কও করা যাবে। দেখো ভূপৃষ্ঠে উচ্চতা এইচটা 0, তাহলে ভূপৃষ্ঠে স্থিতিশক্তি বা অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাণ কত হবে mgh, যেহেতু ফর্মুলাটা এইচের জায়গায় 0 বস করিয়ে দিলাম, তাহলে mg ইন্টু 0 সমান কত হয়ে যাচ্ছে 0। তাহলে ভূপৃষ্ঠের স্থিতিশক্তি বা অভিকর্ষীয় স্থিতিশক্তির মান কত না 0। নেক্সট প্রশ্ন হচ্ছে যে স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? উত্তরটা হচ্ছে হ্যাঁ হতে পারে। স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? উত্তরটা হবে হ্যাঁ হতে পারে। দেখো আমরা ভূপৃষ্ঠটাকে নির্দেশতল হিসাবে ধরে নিয়েছি, এখানে উচ্চতা 0, ফলে ভূপৃষ্ঠের স্থিতিশক্তিটাও কত হবে না 0 হবে। তাহলে ভূপৃষ্ঠের উপরে বস্তুর স্থিতিশক্তি, ভূপৃষ্ঠের থেকে যদি ওপর দিকে যায় তাহলে বস্তুর স্থিতিশক্তিটাকে আমরা কি ধরতে পারবো, ধনাত্মক বা প্লাস। ঠিক আছে, আর ভূপৃষ্ঠের নিচে, ভূপৃষ্ঠ থেকে যদি আমরা নিচের দিকে যাই তখন বস্তুর স্থিতিশক্তিটা তাহলে কি হয়ে যাবে, ঋণাত্মক বা মাইনাস হয়ে যাবে। তাহলে আবার বলছি, দেখো
আমরা ভূপৃষ্ঠটাকে নির্দেশ তল হিসাবে ধরে নিয়েছি। তো যেহেতু ভূপৃষ্ঠটাকে নির্দেশ তল হিসাবে ধরছি, তাই ভূপৃষ্ঠে উচ্চতা h সমান আমরা কত ধরব না 0। তাহলে ভূপৃষ্ঠে বা নির্দেশ তলে স্থিতিশক্তির পরিমাণও কত হবে না 0ই হবে। এবারে ভূপৃষ্ঠের থেকে যদি আমরা উপরের দিকে যাই, সেক্ষেত্রে স্থিতিশক্তিটা কি হবে, তাহলে ধনাত্মক বা প্লাস হবে। আর ভূপৃষ্ঠের থেকে যদি আমি নিচের দিকে যাই, তাহলে সেক্ষেত্রে স্থিতিশক্তিটা কি হবে, ঋণাত্মক বা মাইনাস হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, এটা দেখো আমরা একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি যে এই লাইনটা হচ্ছে ভূপৃষ্ঠ, যেটা হচ্ছে নির্দেশ তল, এখানে উচ্চতা কত না 0। এবারে h উচ্চতায় একটা বিন্দু নেওয়া হয়েছে a, আর h গভীরতায় একটা বিন্দু নেওয়া হয়েছে b। h উচ্চতায় একটা বিন্দু নেওয়া হয়েছে a, আর h গভীরতায় একটা বিন্দু নেওয়া হয়েছে b। তাহলে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় a বিন্দুতে স্থিতিশক্তি কত হবে, ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় a বিন্দুতে স্থিতিশক্তি কত হবে, প্লাস mgh হবে। তাই তো, ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় a বিন্দুতে স্থিতিশক্তি কত হবে, তাহলে প্লাস mgh। আর উপরের দিকটাকে যদি আমি প্লাস h ধরে নিই, তাহলে ভূপৃষ্ঠের নিচের দিকটাকে আমরা কি ধরবো, মাইনাস h। উপরের দিকটা যদি আমি প্লাস h ধরে নিই, তাহলে ভূপৃষ্ঠের নিচের দিকটাকে কি ধরবো, মাইনাস h। তাহলে একইভাবে ভূপৃষ্ঠ থেকে h গভীরতায় b বিন্দুতে স্থিতিশক্তি কত হবে, এটা যদি মাইনাস h হয়ে যায়, তাহলে b বিন্দুতে স্থিতিশক্তি কত হয়ে যাবে, মাইনাস mgh। ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠ থেকে h গভীরতায় b বিন্দুতে স্থিতিশক্তি হয়ে যাচ্ছে কত, মাইনাস mgh। কারণ উপরের দিকটাকে যদি প্লাস ধরি, নিচের দিকটাকে মাইনাস ধরতে হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে হ্যাঁ, স্থিতিশক্তিটা ঋণাত্মক হতে পারে। এরপর দেখো আমরা 135 পাতায় চলে আসবো। সেখানে আছে অবস্থানের পরিবর্তনের জন্য স্থিতিশক্তির উদাহরণ। অবস্থানের পরিবর্তনের জন্য স্থিতিশক্তির উদাহরণ আমরা যেটা বললাম যে একটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হতে পারে হয় অবস্থানের পরিবর্তনের জন্য কিংবা আকৃতির পরিবর্তনের জন্য। তো অবস্থানের পরিবর্তনের জন্য স্থিতিশক্তির উদাহরণ কি অলরেডি আমরা পেয়েছি, আবার আমরা আলোচনা করছি। তো এখানে আমরা 2 নাম্বার উদাহরণটি আলোচনা করছি। আর আরেকটা যেটা আমরা দেখলাম যে আকৃতির পরিবর্তনের জন্য একটি বস্তুতে স্থিতিশক্তি সঞ্চিত হতে পারে। তো এখানে আমরা 1 নাম্বার উদাহরণটা দেখব। আকৃতির পরিবর্তনের ক্ষেত্রে 1 নাম্বার উদাহরণটা দেখব। বাকি যে উদাহরণগুলো রয়েছে সেগুলো তোমরা বাড়িতে নিজেরাই পড়বে। তো দেখো, অবস্থানের পরিবর্তনের জন্য স্থিতিশক্তির উদাহরণ কি দেওয়া আছে বইতে না, প্রধানত জলে স্থিতিশক্তি ব্যয় করে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। কোনো উঁচু জায়গায় নদীর জলকে বাঁধ দিয়ে ধরে রাখা হয়, এই জলে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। নিচে পড়ার সময় এই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এরপর জলের গতিশক্তি ব্যয় করে টারবাইন ঘোরানো হয়, এভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো এটা আমরা দেখে নিই কীভাবে হচ্ছে। দেখো, এইটা হচ্ছে ভূপৃষ্ঠ। এখান থেকে h উচ্চতায় জলটাকে যদি আমরা ধরে রাখি, সেখানে জলে তাহলে কতটা স্থিতিশক্তি সঞ্চিত আছে না mgh স্থিতিশক্তি সঞ্চিত আছে। তাহলে দেখো, নিচে যদি জলটা থাকতো তার স্থিতিশক্তি হতো 0, আর h উচ্চতায় স্থিতিশক্তি হচ্ছে কত, mgh। তাহলে এটা অবস্থানের পরিবর্তনের জন্য স্থিতিশক্তির উদাহরণ হচ্ছে। এবারে জলটা যত নিচে নেমে আসবে, একদম যখন নিচে চলে আসবে, তখন এইচটা 0, স্থিতিশক্তিও কত হবে, 0। কিন্তু আমরা জানি একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়। তো দেখো, জল নিচে এলে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। তার ফলে এখানে যদি একটা টারবাইন থাকে, সেই টারবাইনটাকে ঘুরিয়ে দেবে এসে, এবং টারবাইন ঘোরানোর ফলে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। অর্থাৎ এখানে স্থিতিশক্তিটা গতিত শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তারপর গতিশক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে একদম নিচের লেভেলে এইচটা 0, জলের স্থিতিশক্তিও 0। এইচ উচ্চতায় যখন জলটাকে বাঁধ দিয়ে ধরে রাখা হয়েছে, ওর মধ্যে
স্থিতিশক্তি কতটা সঞ্চিত আছে না mgh। সেই জলটা যখন নিচে পড়ছে ওর স্থিতিশক্তিটা হ্রাস পাচ্ছে এবং সেটাই গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, তার ফলে টারবাইনটা ঘুরে যাচ্ছে এবং বিদ্যুৎ উৎপন্ন করছে। তাহলে এইখানে দেখো জলের অবস্থানটা পরিবর্তন হচ্ছে, তার ফলে যখন উঁচুতে থাকছে ও স্থিতিশক্তি ওর মধ্যে সঞ্চিত থাকছে, যত নেমে আসছে স্থিতিশক্তিটা হ্রাস পাচ্ছে। তাহলে এখানে স্থিতিশক্তি পরিণত হচ্ছে গতিশক্তিতে এবং গতিশক্তিটাই তারপর আবার বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখব, দেখো আকৃতির পরিবর্তনের জন্য স্থিতিশক্তির উদাহরণ। 1 নাম্বারটা আমরা আলোচনা করছি কিভাবে হচ্ছে। দেখো তোমরা সবাই খেলনা গাড়ি দেখেছো, দম দেওয়া খেলনা গাড়ি বা দম দেওয়া ঘড়ি। এখন আমাদের নেই, কিন্তু ঘরের পুরনো ঘড়িগুলোতে দম দেওয়া ঘড়ি এখন আমরা দেখতে পাই। এখন সব ব্যাটারি চালিত ঘড়ি হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়িতে পুরনো যদি ঘড়ি আমরা দেখি দাদুদের বা বাবাদের, তখন দেখব যে তাদের কাছে দম দেওয়া ঘড়ি আছে। আর দম দেওয়া খেলনা তো আমরা দেখেইছি। তো সেই দম দেওয়া খেলনা বা দম দেওয়া ঘড়িতে কি থাকে, একটা স্প্রিং থাকে। সেই স্প্রিংটা প্রথমে এরকম খোলা অবস্থায় থাকে, তখন কিন্তু তার স্থিতিশক্তিটা হয় কত, 0। এইবারে স্প্রিংটিকে যদি আমরা দম দিয়ে সংকুচিত করি, মানে এইভাবে যদি গুটিয়ে দিই, তাহলে তখন এর মধ্যে কিন্তু স্থিতিশক্তিটা সঞ্চিত হয়। ঠিক আছে, তারপর দম দিয়ে ছেড়ে দিলে, অর্থাৎ স্প্রিংটির মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়ে গেলে এরপর যদি আমরা ছেড়ে দিই, তখন এই স্প্রিংটা ধীরে ধীরে খুলতে থাকবে। তখন এই স্প্রিংয়ের মধ্যে থাকা স্থিতিশক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে, তার ফলে ঘড়ির কাঁটা ঘুরতে থাকবে বা খেলনা গাড়িটি চলতে থাকে। তো এইখানে দেখো স্প্রিংটার আকৃতিটাকে পরিবর্তন করছি এবং তার ফলে স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। তাহলে স্প্রিংটা যখন খোলা অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় থাকছে, ওর মধ্যে স্থিতিশক্তি কত, 0। ঠিক আছে, এবারে স্প্রিংটাকে দম দিয়ে যখন গুটিয়ে দিচ্ছি, তখন ওর মধ্যে আকৃতির পরিবর্তন হচ্ছে, তার ফলে ওর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। ঠিক আছে, এরপর স্প্রিংটাকে দম দিয়ে যখন ছেড়ে দিচ্ছি, স্প্রিংটা ধীরে ধীরে খুলতে থাকবে, ওর মধ্যে থাকা স্মৃতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে, তার ফলে ঘড়ির কাঁটাটা ঘুরতে থাকবে বা খেলনা গাড়িটা সামনের দিকে এগোতে থাকবে। বেশ, স্থিতিশক্তি থেকে আমাদের লাস্ট টপিক হচ্ছে স্থিতিশক্তি ও সুস্থির সাম্য। দেখো যে কোনো বস্তুই সুস্থির সাম্যে থাকতে চায়। সুস্থির সাম্য মানে কি, যেখানে ওর স্থিতিশক্তির মান হচ্ছে 0। ঠিক আছে, তাই একটা পাথরকে ফেলে দিলে সে সবসময় ভূপৃষ্ঠে নেমে আসে, কারণ ভূপৃষ্ঠের স্থিতিশক্তিটা কত, 0। তাই ভূপৃষ্ঠের স্থিতিশক্তিটাও 0 এবং এখানেও সুস্থির সাম্যে থাকতে পারবে। আবার এই স্প্রিংটাকে যখন আমরা গুটিয়ে ছেড়ে দিচ্ছি, সে কিন্তু ওর স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চাইছে। কারণটা কি, স্বাভাবিক অবস্থায় যখন ও ফিরে যাবে ওর স্থিতিশক্তির মান কত হয়ে যাবে, 0। ওইটাই হচ্ছে ওর সুস্থির সাম্যাবস্থা। তাহলে একটা বস্তু সবসময় সুস্থির সাম্যাবস্থায় থাকতে চায়, যেখানে ওর স্থিতিশক্তির মান কত হবে না, 0 হবে। তাই একটা পাথরকে উপর থেকে ফেলে দিলে সবসময় নিচে নেমে আসে, কারণ ভূপৃষ্ঠে ওর স্থিতিশক্তির মান কত, 0। এটাই হচ্ছে ওর সুস্থির সাম্যাবস্থা। কিংবা স্প্রিংটাকে গুটিয়ে যখন ছেড়ে দিচ্ছি, ওর স্বাভাবিক অবস্থায় ফিরে চলে আসছে, যেখানে ওর স্থিতিশক্তিটা কত, 0। সেটাই হচ্ছে ওর সুস্থির সাম্যাবস্থা। ঠিক আছে, তাহলে আমরা এই টপিকে কি পড়লাম না, শক্তি কাকে বলে, তার এককগুলো, কয় প্রকার যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি 2 প্রকার, সেই যান্ত্রিক শক্তির আমরা স্থিতিশক্তিটা নিয়ে, স্থিতিশক্তির যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালাটা পড়লাম। স্থিতিশক্তির অবস্থানের পরিবর্তনের জন্য বা আকৃতির পরিবর্তনের জন্য স্থিতিশক্তির উদাহরণ দেখলাম। তো এই বিষয়গুলো তোমরা এখান থেকে ভালো করে পড়বে। ঠিক আছে, এই টপিকটা এই অবধিই রইল।